আমি অনিন্দিতা টেক্সাস থেকে লিভিং মাই আমেরিকান ড্রিম চ্যানেলের নতুন আরেকটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। নিশ্চয়ই আপনারা সবাই খুব ভালো আছেন। আমাদের বাড়ির বয়স 2 বছর হলেও এই বাগান কিন্তু তৈরি হয়েছে এই বছরই, মানে বলতে পারেন এই বছরটা নতুন করে কিন্তু সমস্ত কিছু আমরা শুরু করেছি। কোনো রকম কোনো অভিজ্ঞতা ছাড়াই বলতে পারেন আমি আর তুহিন দুজনে মিলেই কিন্তু একদম যাকে বলে নতুন হাতে নতুন রকমভাবে কাজ করা, তো সেরকমভাবে শুরু করেছিলাম। খানিকটা নতুন করে শেখা, তার সঙ্গে নতুন কিছু নিজেদের অভিজ্ঞতা বা প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা বলতে পারেন, আবার খানিকটা হতাশা মাঝে মধ্যে, এই সমস্ত কিছু নিয়ে যেন এই গত 3 মাস ধরে এই বাগানটাকে ছোট্ট ছোট্ট করে নিজেদের হাতে নিজেরাই তৈরি করেছি। আসলে ছোট ছোট জিনিসেও যে মানুষ কতটা হ্যাপি থাকতে পারে সেটাই কিন্তু এই দেশে আসার পরে আমরা শিখেছি। এই বাগান করার অভিজ্ঞতা কিন্তু কোনো কালে না আমার ছিল না তুহিনেরও ছিল, কিন্তু তবুও ইদানিংকালে দেখেছি এই বাগানটাই যেন আমাদের বলতে পারেন অবসর সময়ের অনেকটা সময় জুড়ে থাকে। আর এদেশে মানুষের বলতে পারেন শখের মধ্যে এই গার্ডেনিংটা কিন্তু সব থেকে প্রথমেই আসে। সত্যিই তাই, ফিজিক্যাল অ্যাক্টিভিটি আর তার সঙ্গে মানসিক দুটোই কিন্তু এই গার্ডেনিংয়ে আপনাকে হেল্প করে ফিট থাকতে। আজকের ব্লগের থাম্বনেলটা দেখে হয়তো আপনারা বুঝতে পেরেছেন যে আজকের ব্লগটা কি নিয়ে হতে চলেছে। আসলে বলতে গেলে এই গত মার্চ মাস থেকে কিন্তু আমি অপেক্ষা করছিলাম, জানেন তো, শুধুমাত্র এই দিনটার জন্যই। যারা নতুন রান্না শেখে তারা যেমন দেখবেন নতুন রান্না করে সবাইকে খাওয়াতে চায়, ঠিক তেমনি আমার মতন মানুষ যারা প্রথম গার্ডেনিং শেখে তারা চায় নিজের বাগানটাকে সবসময় ঘুরে দেখানোর জন্য। এই যে কি আনন্দ আর কি প্রাপ্তি সেটা সত্যি বলে বোঝাতে পারবো না। তবে হ্যাঁ, আমি ধন্যবাদ জানাতে চাইবো আমাদের চ্যানেলেরই সেই বন্ধুকে যিনি গত বছর আমাকে বলেছিলেন যে তোমার এত বড় বাগান কিন্তু তুমি গার্ডেনিং কেন করো না। আমার তার নাম হয়তো এখন ঠিক করে মনে নেই, তবে সত্যি আমি মন থেকে তাকে ধন্যবাদ জানাতে চাইবো, কারণ ওই গার্ডেনিংয়ের ব্যাপারটা তিনি কিন্তু আমার মধ্যে ওই উৎসাহটা জাগিয়ে তুলেছিলেন। এখনও স্পষ্ট মনে আছে, একদম ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহে এই বীজ লাগানো দিয়ে শুরু করেছিলাম, আর তারপর কিন্তু প্রায় 2 মাস সময় লেগেছিল সেগুলো চারাগাছ পর্যায়ে পৌঁছতে। আসলে স্প্রিং হুস্টনে সেই মার্চে পড়লেও তখনও টেম্পারেচার এতটাই ঠান্ডা থাকে যে চারাগাছগুলোকে ওই ইনডোর স্টার্ট করলে সবসময় মনে হয় ভালোই হয়। আর তার মধ্যে তো আবার এপ্রিল মাস নাগাদ আবার একবার টেম্পারেচার প্রায় মাইনাসে চলে যাওয়ার জন্য মাঝে মধ্যেই দেখতাম গাছগুলো বাড়তো ঠিকই, কিন্তু আবার সেই একটু ওই শকের মধ্যে গিয়ে আবার খানিকটা গ্রোথ কমেই যেত। যেমন দেখুন না, এই শশা গাছগুলোই এগুলো লাগিয়েছি আমি প্রায় ফেব্রুয়ারি মাসের শেষে, আর সেটা কিন্তু 3-3.5 মাস সময় লেগে গেল ফল আসার। তবে হ্যাঁ, যখন এবার ফল এসছে একবার দেখুন কতটা পরিমাণে একসঙ্গে এসছে। আমরা যেখানে থাকি অর্থাৎ সেই সাইপ্রেস মানে হুস্টনেরই পার্শ্ববর্তী বলতে পারেন, সেখানে বেশ কতগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপ যেগুলো শুধুমাত্র গার্ডেনিংয়ের ওপরেই বেস করে সেগুলোতে যুক্ত হয়েছি। এমনকি ফেসবুকেও বেশ কয়েকটা লোকাল যে গার্ডেনিং গ্রুপ তাতেও যুক্ত হয়েছি। তো তাতে প্রত্যেকেরই দেখতাম গাছের গ্রোথ এত ভালো, তখন একটাই মনে হতো যে আমার গাছপালাগুলো কখন বড় হবে। কিন্তু এটা ঠিকই, গাছপালা বড় হতে গেলে যেমন তার সঙ্গে জল, সূর্যের আলো, তার সঙ্গে খাবার দাবার মানে সার খুব ভালো করে দরকার, সেই সঙ্গে কিন্তু দরকার বিশাল পরিমাণে পেশেন্স। তার মধ্যে তো পাড়ার বন্ধু বান্ধব তারা কিন্তু সবাই এবারে খুব সাহায্য করেছিল বীজ দিয়ে। গত বছর বললাম যেহেতু শুধুমাত্র ওই ফুলের চাষে সীমাবদ্ধ রেখেছিলাম গার্ডেনিং, কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এখন লাউ গাছগুলো বেশ সুন্দর সব হয়ে রয়েছে, এগুলো কিন্তু সবই সামনের বাড়ির যে নেইবার তার কাছ থেকে কিন্তু বীজ নিয়েই কিন্তু তৈরি করা। আর তার মধ্যে তো তুহিনের অবদান এখানে বলবো যে সব থেকে বেশি, কারণ এই সমস্ত যে ট্রেলিসগুলো তৈরি করা, তার সঙ্গে মাটি খুঁড়ে মানে বলতে গেলে ঘাস ঠাস বার করে সেই বেডগুলো তৈরি করা, কোনোটাই কিন্তু তুহিনকে ছাড়া সম্ভব হতো না। আর তার মধ্যে আবার সে কিন্তু মাঝে মধ্যে এসে এরকম আমাকে একটু করে হ্যান্ড পলিনেশনেও কিন্তু সাহায্য করেছে। অনেকটা লাগিয়েছে দিদি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। কত
কত মতপার্থক্য, কত ঝগড়া যে হয়েছে এই গার্ডেনিংকে ঘিরে সেটা এখন আর বলতে শুরু করবো না, তাহলে হয়তো এই ব্লগটা কমই পড়বে তার জন্য। কিন্তু ওই প্রত্যেকটা জিনিসই যখন তৈরি করেছি, ট্রেলিস থেকে শুরু করে ট্রেলিস কিভাবে হবে, কোন গাছ লাগাবো না প্রত্যেকটা নিয়ে দুজনের মধ্যে কিন্তু বিশাল তর্ক হয়েছে। তবে এটা ঠিকই, ও না থাকলে কিন্তু এই গার্ডেনিংটা আমার পক্ষে সম্ভব ছিল না। কারণ এই বললাম যে যত ওই বলতে গেলে যেগুলো মজুরের কাজ, লেবারের কাজ, সেগুলো কিন্তু আমি তো ওপর থেকে শুধুমাত্র সুপারভাইজ করেছি। আর এই হচ্ছে সেই লাউ, যে গাছটার জন্য বলতে পারেন আমার যে কত রাত্রের ঘুম যে উড়ে গেছিল। কারণ মাঝে মধ্যে দেখতাম যে গাছটা বড় হচ্ছে, আবার গ্রোথ কমে যাচ্ছে, কখনো তো আবার প্রায় মনে হচ্ছিল যে মরেই যাচ্ছে। কিন্তু তাই সেটা আজকে বড় হয়ে হয়ে যে এই লাউটা পাবো, সেটা সত্যিই মানে আমার কাছে বিশাল একটা পাওনা এটা। চাষি হিসেবে আমি সফল এবছর। যদিও বাগানের এক সাইডটাতে সবজি আর অন্য সাইডটাতে কিন্তু ফুলের চাষ করেছি, তবুও এদিকটাতে কিছু আলাদা করে টবও রেখেছিলাম। কারণ এই জবা গাছগুলো জানেন তো, এই শীত আস্তে আস্তে সব মরে যাবে। তো সেই কারণে এগুলোকে পটে রাখার একটাই উদ্দেশ্য যে যখন একটু ঠান্ডা পড়তে শুরু করবে, এগুলোকে কিন্তু বাড়ির ভেতরে ঢুকিয়ে রাখবো। আর এই যে এই অংশটা দেখতে পাচ্ছেন, পাশাপাশি রয়েছে পুদিনা আর তার সঙ্গে ওকরা গাছ। এই ওকরা এমন একটা গাছ যেটা হুস্টনে নাকি সব থেকে ভালো হয়। যদিও আমার কোনো আইডিয়া সম্বন্ধে ছিল না, কিন্তু যখনই প্রথম গার্ডেনিং শুরু করেছিলাম আর লোকের কাছ থেকে সাজেশন নেওয়া শুরু করছিলাম যে কি কি এখানে ভালো হয়, প্রথমেই যে নামটা সবাই বলেছিল সেটা হচ্ছে ওকরা। আসলে এতটাই গরম যে এই ওকরাগুলো এখানে সব থেকে ভালো হয়। আর এই এক মাসের মধ্যে যে কত ওকরা আমরা খেলাম তার কোনো হিসেব নেই। তার সঙ্গে কিন্তু আশেপাশের প্রতিবেশীকেও এর মধ্যে দেওয়া হয়ে গেছে। অর্গানিক গার্ডেনিং বলতে যদি কিছু বোঝায়, তাহলে আমারটা কিন্তু বলতে গেলে সেই পর্যায়ে পড়ে। কারণ এখানে যে বীজগুলো প্রথম আমরা ব্যবহার করেছি সেগুলো পুরোটাই অর্গানিক বীজই ছিল, যেগুলো অনেকটাই দোকান থেকে কেনা, খানিকটা বন্ধুদের বাগান থেকে সংগ্রহ করা। আর তার সঙ্গে ধরুন এখানে যে কম্পোস্ট বা ফার্টিলাইজার যেগুলো ইউজ করেছি প্রত্যেকটাই কিন্তু অর্গানিক। আর কোনো ইনসেকটিসাইড সেরকমভাবে কিছুই ইউজ করিনি কিন্তু এখনো পর্যন্ত। যদিও দেখতেই পাচ্ছেন যে এত গাঁদা ফুলের চাষ করার উদ্দেশ্য একটাই, যাতে ওই ইনসেক্টগুলোকে একটু দূরে রাখা যায়। এই বেডটাতে আপনাদের তো লাউ গাছগুলো আগেই দেখালাম, 4টে লাউ গাছ এখানে রয়েছে। তার সঙ্গে কিন্তু একটা চাল কুমড়ো গাছও কিন্তু আমি এখানে লাগিয়েছি। এই যে একদম যে কোণেরটা সেটা কিন্তু হচ্ছে চাল কুমড়ো। আর তার সঙ্গে যদিও একটু মনে হয় ভুল সময়ে লাগানো হয়ে গেছে, তবুও বেশ সুন্দর কিছু ফুলকপি কিন্তু তৈরি হচ্ছে। আর পুরোটাই গাঁদা ফুলে ভরা, ওই একটাই কারণে যাতে পোকামাকড়ের উপদ্রব একটু কম থাকে। এখানেও লাগানো আছে তরমুজ, আর তরমুজ কিন্তু অলরেডি একটা হয়েছে। যদিও শেপটা দেখে হয়তো এখন মনে হবে যে এটা কি ধরনের তরমুজ, কারণ অনেকটা ওই পিয়ারের মতন দেখতে লাগছে, কিন্তু এটাই কিছুদিন পরে গিয়ে মনে হচ্ছে যে পুরোপুরি ফর্ম নেবে। যদিও এখনো বললাম যে পুরোটা তৈরি হয়নি, তাই ওয়েট করছি। তরমুজের সাথে সাথে পাশে রয়েছে একটা মেলন। এবার মেলনকে বাংলায় ঠিক বলে আমার ঠিক জানা নেই, তবে এখানে তরমুজ আর মেলন গাছ দুটোই কিন্তু মিক্স করা রয়েছে। ফল গাছের মধ্যে গত বছর এই পেয়ারা গাছটা এখানে লাগানো হয়েছিল, যেটা শীতে দেখতে পাচ্ছেন একদম শুকিয়ে কাঠ হয়ে গেছিল। ভেবেছিলাম হয়তো মারাই গেছে, কিন্তু সেটার থেকেই আবার দেখছি বেশ সুন্দর নতুন পাতা গজাচ্ছে। মানে ভেতরটা রুটটা ভালোই ছিল। দেখা যাক এটা এই শীতটা পার করতে পারে কিনা। আর তারই সাথে এই বছর এই কমলালেবু গাছটাও আমরা কিনেছি। যদিও এটা প্রায় 2-3 মাস কেনা হয়ে গেল, কস্টকো থেকেই কিনেছি, কিন্তু এটা না তেমনও এখন পর্যন্ত গ্রোথ দেখছি না। আসলে আমার মনে হয় যেহেতু একেবারে ডাইরেক্ট এটাকে ওই মাটিতেই আমরা লাগিয়েছি, তাই কিছুটা সময় নেবে রুটটা ডেভেলপ হতে। আর পাশাপাশি এখানে এবার একে একে দেখায়, এটা হচ্ছে পুরোটাই পুঁই শাক, সবটাই পটেই রয়েছে। তার পাশে এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের চিলি। এখানে নানান ধরনের লঙ্কা পাওয়া যায়, কোনোটা সেরানো চিলি, কোনোটা থাই চিলি। তো এইগুলো হচ্ছে সেই থাই চিলি। আর পাশে এখানেও রয়েছে কিছুটা সেরানো চিলি। আসলে ওই লাইব্রেরি থেকেও যখন কিছু সিড আমরা কালেক্ট করেছিলাম, তার মধ্যে কেউ এই সেরানো চিলির সিডগুলো দিয়ে গেছিলো। আমি যদিও জানি না কোনটার কি পার্থক্য, তবে অবশ্যই ফুল চলে এসছে, যখন ফল আসবে আপনাদেরকে দুটো লঙ্কা আমি আলাদা আলাদা টাইপটা দেখাবো। আর এখানে রয়েছে সমস্ত টমেটো গাছগুলো, আর টমেটোর সঙ্গে এখানে কিন্তু রয়েছে শিম। শিমেও বেশ অনেকটাই গ্রোথ হয়েছে, এমনকি দেখতেই পাচ্ছেন ফুলও চলে এসছে। তবে মনে হয় সিজন এখনো হয়নি ফলের, আর কিছুটা সময় লাগবে এটা তৈরি হতে।
এবার এদিকে দেখায় আপনাদের আলু গাছ। আসলে এই আলু চাষে কোনো রকম উদ্দেশ্য কিছু ছিল না, কিন্তু বাড়িতে ওই 2-1টা আলু ছিল যেগুলো থেকে ওই মঞ্জরিগুলো বেরিয়ে গেছিলো, মানে মুকুলগুলো বেরিয়ে গেছিলো। তো সেই কারণে ভাবলাম যে দেখি তো টেস্ট করে যে গাছ বেরোয় নাকি। তো বলতে পারেন এটা ওই এক ধরনের ওই এক্সপেরিমেন্ট থেকেই আর কি। গাছগুলো দেখলাম বেশ সুন্দরই তৈরি হয়েছে। সামনের দিকটায় রয়েছে সেই শশাগুলো আগে যেগুলো দেখালাম, আর পেছন দিকটা কিন্তু একদম ভরা সেই আলু গাছে। আর হার্বের মধ্যে তো পুদিনা আপনাদেরকে আগেই দেখালাম। পুদিনা যে এরকমভাবে গ্রোথ হয় সত্যি কোনোদিনও জানা ছিল না। তাহলে হয়তো আগে আমি পটে রাখতাম। মাটিতে লাগানোর পরে এর গ্রোথ এত হয়েছে যে এবছর ওই স্প্রিংয়ের শুরুতেই এত পুদিনা গাছ আমি লোককে দিয়েছি, তারপরেও দেখুন একদম ঝাড় হয়ে রয়েছে। পুদিনা আর ধনেপাতা দুটোই কিন্তু পাশাপাশি এখানে লাগানো রয়েছে। আর পুদিনার গ্রোথ এতটাই হয়েছে যে শুধু আমি নয়, আমার পাশের ওই বেড়ার ওই পাশে যে প্রতিবেশী সেও কিন্তু এখন এই আমার পুদিনারই বাকি অংশগুলো ওই পাশে গিয়ে ওর বাড়িতেও কিন্তু এখন পুদিনার ঝাড় তৈরি হয়ে গেছে। আর এই নতুন একদম বেডটা যেটা তৈরি করলাম তার মধ্যে এখানে বিট লাগানো আছে, তার সঙ্গে পেঁয়াজ লাগিয়েছি, মানে পেঁয়াজ শাক, আর তার সঙ্গে কিছু এক্সট্রা ওকরা গাছও কিন্তু এখানে লাগিয়েছিলাম। আর এগুলো দেখুন শুধুমাত্র 1 মাসের মধ্যেই ওকরাগুলোর গ্রোথ কীরকম হয়েছে। আর এই দুটো এক্সপেরিমেন্ট বশত ওই দুটো লেটাসের বীজ ছোট ছোট লাগিয়েছিলাম, এটাও লাইব্রেরি থেকে ফ্রিতে পাওয়া বীজ, সেটারই একবার গ্রোথ দেখুন। এটাকেও মনে হচ্ছে খুব তাড়াতাড়ি আর হারভেস্ট করে নিতেই হবে। আর এবারে আরও দুটো জিনিস দেখায়, যদিও এগুলো গ্রোথ এখন সেরকমভাবে হয়নি, মানে সবে সবে ওই ফল হওয়া স্টার্ট হয়েছে, এখনও ফল পায়নি। তবে এইগুলো হচ্ছে সবই গ্রিন বেল পেপার। এই যে দেখতে পাচ্ছেন ছোট্ট মতন সুন্দর একটা বেবি বেল পেপার তৈরি হয়েছে, তার সঙ্গে প্রচুর ফুল এসছে। আর তার পাশে এদিকটাতে রয়েছে এটা হচ্ছে ভর্তি বেগুন গাছ, আর বেগুনও কিন্তু চলে এসছে, তবে ওই সবই কিন্তু ছোট ছোট। দাঁড়ান আপনাদের একটা খুঁজে পেতে দেখায়। এই যে দেখুন এই একই গাছে এই পাশাপাশি উপর নিচে দুটো বেগুন হয়ে রয়েছে এখনো পর্যন্ত। আর এর আগে অন্যান্য ব্লগে হয়তো এই ফুলের বেডগুলো আপনারা দেখিয়েছেন, তবুও আর একবার ছোট্ট করে দেখিয়ে দেওয়া। একদম যে বাগানের অন্য আরেকটা প্রান্ত বলতে পারেন, মাঝামাঝি পোর্শনে এই দুটো জিনিয়ার একদম বেড করা রয়েছে। আগেই বলেছিলাম যে এই আমাদের বাড়ির একটা পাশে রয়েছে পুরোটাই সবজির, আর অন্য পাশটাতে কিছু ফুলেরও ট্রেলিস তৈরি করেছি। যেহেতু বাড়ি নতুন, তাই কোনো গাছ ছিঁড়ে দেখবেন উচ্চতা খুব একটা বেশি নয়। যদিও সবজি প্রত্যেক বছরই লাগাচ্ছি, প্রত্যেক বছরই খাচ্ছি, হয়তো এরকমই হবে, কিন্তু এই কিছু ফুলের গাছকে কিন্তু পার্মানেন্টলি লাগালাম। তার মধ্যে হুস্টানে বা সাইপ্রেস এরিয়াতে খুব ভালো হয় ক্রেপ মার্টেল কিছু গাছ, যেগুলো কিন্তু দুটোই এবার লাগানো হয়েছে, দুটো ভ্যারাইটি, একটা হচ্ছে সাদা আর একটা হচ্ছে পার্পল কালার। আর তার সঙ্গে এই সেই আমার অপরাজিতা, যেটা কিন্তু আবার ট্রেলিস ধরেছে। কিছু নাস্টারশিয়ামও রয়েছে, তার সঙ্গে এদিকে রয়েছে একটা ক্লাইম্বিং রোজ বা পেগি মার্টিন গাছও কিন্তু লাগানো হয়েছে। আসলে এই যে ট্রেলিসটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু বলতে পারেন এখন পঞ্চবার্ষিকী পরিকল্পনার অন্তর্গত, কারণ এই ট্রেলিসটা ফুল দিয়ে ভরতে মোটামুটি কিন্তু ওই কম করে হলেও 3 থেকে 4টে বছর তো লাগবেই। তবুও ওই একটা সময় শুরু করতে হয়, তাই এই বছরে শুরু করলাম। দেখা যাক এই ট্রেলিসটা ভরতে কতদিন সময় লাগে। আর এই হচ্ছে সেই ক্রেপ মার্টেল গাছের দ্বিতীয় ভ্যারাইটিটা, মানে এটা কিন্তু একদম থোকা থোকা সাদা ফুলে পরবর্তীকালে ভরা থাকবে। আর ওদিকটায় জিনিয়ার বেডটা, এটাও হয়তো অনেকে এর আগে ব্লগে দেখেছেন। এই জিনিয়া হচ্ছে সব থেকে সহজ আর সব থেকে ভালো হুস্টানে তৈরি হয় এমন একটা ফুল, তাই সেই কারণে সব জায়গাতে জিনিয়ায় ভরা। আর এবারে আমার পরিবারের নতুন সদস্য সেই ডালিয়া, এও কিন্তু গত 3-4 মাস ধরে আমার সঙ্গে রয়েছে, প্রচুর ঝড়ঝাপটা সামলেছে। টপ থেকে মাটিতে যখন পুঁতলাম সেই সময় একটা শখ সামলেছিল, তারপরে আবার মাঝে একবার খরগোশে এসে খেয়ে একদম ছোট করে দিয়ে চলে গেছিলো, কিন্তু তা সত্ত্বেও আবার কিন্তু সে সমস্ত যুদ্ধ লড়ে এই সুন্দরভাবে এখন আবার নতুন করে এসছে। শুধুমাত্র ফুল নয়, তার সঙ্গে প্রত্যেকটা গাছে কিন্তু কুড়িও চলে এসছে। লাল আর হলুদ এই 2 ধরনের ডালিয়াই কিন্তু এখানে দেখতে পাবেন হয়তো পরবর্তীকালে আপনারা। আর এদিকে এই ট্রেলিসটাও তৈরি করা হয়েছে মর্নিং গ্লোরির জন্য। প্রত্যেক দিনই সকালবেলা এটা ফুলে ভরা থাকে, তবে এই যে যখন সন্ধ্যের দিকটা হতে থাকে আস্তে আস্তে কিন্তু ফুলগুলো সব বন্ধ হয়ে যায়।
গার্ডেনিং করা যে শুধুমাত্র ফল ফুল বা সবজির জন্য নয়, এটা যে একটা বিশাল থেরাপি সেটা কিন্তু আমার থেকে ভালো এখন আর কেউ জানে না। প্রত্যেক দিন যত্ন নিয়ে নিজের হাতে কিছু তৈরি করার মধ্যে, সে যত ছোট জিনিসই হোক না, এতটা আনন্দ থাকে। হয়তো এতটা সময় আর তার সঙ্গে এতটা টাকা এই গার্ডেনিং সেট আপ করতে ইনভেস্ট করেছে, হয়তো সেই পরিমাণে ফল সবজি হয়তো পাবো না, কিন্তু তবুও এটা যে এতটা আনন্দ যে নিজের গাছ থেকে ফুল তুলে সেটা ঠাকুরকে নিবেদন করা, বা এই গাছ থেকে বাচ্চাদেরকে দিয়ে সবজি পাড়িয়ে সেটা খাওয়া বা ফল খাওয়া, এটাই তো চেয়েছিলাম এই বছরের শুরুতে। তো যাই হোক, ব্লগটাকে আর বাড়াচ্ছি না, অনেকটাই ইতিমধ্যে বড় হয়ে গেছে। কেমন লাগলো ব্লগটা সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লেগে থাকলে অন্যদের সঙ্গে শেয়ার করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে খুব তাড়াতাড়ি আবার, ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তেতো না তো রনো, ইজ ইট বিটার?